ভারত কলুপ লাগিয়ে দিয়েছে মুখে, তাই আমিও কলুপ লাগিয়ে দিয়েছি। এই জামাত হচ্ছে সেই জামাত যে তলে তলে আওয়ামী লীগের লুঙ্গির নিচে জাঙ্গিয়া হয়ে তাদের হচ্ছে নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিজেরা নিজেদের কাজ চালিয়ে গেছে। তার বাড়ির সামনে এখনো একটা কম্বল পাওয়ার খবর পেয়ে আমি টকশোতে ঢুকছি। দিল্লির গোলামি করার মধ্য দিয়ে বাংলাদেশে বহু মানুষের রাজনীতি শেষ হয়ে গেছে, আরো শেষ হবে। জামাতের ওই নায়েবে আমির সে বিচার বিক্রি করছে জামাত অফিস থেকে, সালিশ বিক্রি করছে, ইচ্ছা মতো ধরাচ্ছে, পয়সা নিয়ে ছাড়াচ্ছে। আজকে নতুন বন্দোবস্তের এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের সারমর্মটা কি? মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে এবং শেখ হাসিনার অবৈধ 15 বছর ক্ষমতায়ন এবং ক্ষমতার জগদ্দল পাথরের মতো চেপে থাকার বিরুদ্ধে প্রতিবাদের বহিঃপ্রকাশ। শেখ হাসিনা হচ্ছে পালায় যেতে বাধ্য হয়েছে। আর বাংলাদেশ বিশ্বের সাথে সম্পর্ক ভালো রাখবে, সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক যেটাকে বলে, আধিপত্যবাদের সম্পর্ক না, নতজানু পররাষ্ট্র নীতির সম্পর্ক না, এবং নিজের বাংলাদেশের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কোনো রাষ্ট্রকে সুযোগ দেওয়ার সম্পর্ক না। তো এইটা ছিল জিস্ট। 15 বছর হত্যা, গুম, অপহরণ, অনেক কিছু হয়েছে। অনেকেই ফেরত পেয়েছে তাদের দলীয় কর্মীদের, আমরা কিন্তু ফেরত একটাকেও পাইনি। ইলিয়াস আলীকে পাইনি, চৌধুরী আলমকে পাইনি, কাউকে কিন্তু ফেরত পাইনি এখনো। মৃত্যুর দিনক্ষণও জানি না। পরিবার যে একটা ইসলামিকভাবে মৃত্যুর দিনক্ষণ পালন করবে সেটারও কোনো সুযোগ নাই। এখন স্বাভাবিক কারণে এনসিপি এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে যে এনসিপির জন্ম, এই এনসিপির স্বপ্নের সাথে জোটের কিছু অমিল এবং তাদের যে স্বপ্নটা অনেকের ছিল সেই স্বপ্নটার বাস্তবায়ন না হওয়ার কারণে তারা দেখেন পত্রিকায় প্রকাশিত হয়েছে রয়টার্স যে জামাত ইসলামের নেতৃবৃন্দ ইন্ডিয়াতে যে কথা বলেছে এবং সেটা তারা গোপন রেখেছে। তাদেরকে প্রশ্ন করা হয়েছে কেন গোপন রেখেছে? ভারত গোপন রাখতে বলেছে তাই রেখেছি। তাহলে বিষয়টা কি হলো? জিএম কাদেরের মতো যে ভারত কলুপ লাগিয়ে দিয়েছে মুখে, তাই আমিও কলুপ লাগিয়ে দিয়েছি। তাহলে আজকে এই ইয়াং ছেলেরা, এই তরুণ ছেলেরা জীবন হাতে নিয়ে বাজি রেখে নিরাপদ সড়ক থেকে শুরু করে জুলাই আগস্ট অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা যারা, তাদের ভিতরে তারা তো ভারতীয় আগ্রাসন চায় না। কারণ এই দেশ জাতির শত্রু হাসিনাকে আশ্রয় দিয়েছে কে? ভারত। আজকে ভারত থেকে সে বক্তৃতা দিচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিপক্ষে এবং স্থিতিশীলতার বিপক্ষে। স্বাভাবিক কারণে তাদের এই তরুণ মনে এবং তাদের এই ভরাক্রান্ত মনে হাদির মতো একটা ছেলেকে আমরা হারিয়েছি, যে চারটিখানি কথার একটা মেধাবী, দেশপ্রেমিক, সৎ এবং একটা সার্বজনীন বাংলাদেশের স্বপ্ন যে ছেলেটা দেখতো। স্বাভাবিক কারণেই পদত্যাগের হিড়িক কেন আসবে না? আমার আইডিওলজি যদি বলি, একটা আইডিওলজির থেকে যদি আমি বিচ্যুত হয়ে যাই তাহলে সেখানে পদত্যাগের বিষয় আসবেই। আর যারা একবার দাঁতটা চিপে চাপে সংগঠন করতে পারবে তারা করবে। আর এখনো তো এটা সেইভাবে আদর্শিক দল, সময় যেহেতু অল্প, গড়ে উঠতে পারেনি। সময় একটা দল গড়তে কত বছর লাগে, সেখানে বয়সটাই বা তাদের কত? স্বাভাবিক কারণে তারা যেখানে মনে করছে বনিমারা জামাতের সাথে গেছে, জামাতের সাথে যে তারা লাভের চেয়ে তাদের লস বেশি। কারণ জামাত, এই জামাত হচ্ছে সেই জামাত যে তলে তলে আওয়ামী লীগের লুঙ্গির নিচে জাঙ্গিয়া হয়ে তাদের হচ্ছে নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিজেরা নিজেদের কাজ চালিয়ে গেছে। এটা তো সেই জামাতই। তারপরে দেখেন তারা মনে করলো যে হচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ে জিতে বিশাল একটা কিছু করবে, কিন্তু এই ছেলেগুলো আলটিমেটলি কিন্তু বার্ডেন হয়ে গেছে। তাদের মুখের যে অশ্রাব্য ভাষা, অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে গালিগালাজ, শিক্ষক থেকে শুরু করে সবার প্রতি যে হুমকি করে। একটা শিক্ষক স্বৈরাচারের দোষর হলে সিন্ডিকেট আছে, ভিসি আছে, একাডেমিক কাউন্সিল আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে। একটা প্রসেস মাফিক যেমন ছাত্র ভর্তি হয়, একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে তেমন একটি ছাত্র শিক্ষক নিয়োগ পায়। সেই নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতেই যা পদ্ধতি আছে সেভাবে সে বের হবে। কিন্তু এইটা তো আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসরা হলে 2 বার ভিপি ছিলাম এবং আমার সময় তো ছাত্র সংগ্রাম পরিষদ, আওয়ামী লীগের সবাই ছিল। তা আমাদের সাথে এরকম টিচারকে আমি টিচার হিসেবে দেখবো, টিচারেরও ছাত্রকে ছাত্র হিসেবে দেখা দরকার। আর সেইখানে দেখেন কি পরিস্থিতি। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি পত্রপত্রিকা যদি দেখেন, চাঁপাইনবাবগঞ্জের জেলার নায়েবে আমির লতিফুর রহমান সাহেব যে বক্তৃতা দিয়েছে, নিশ্চয়ই ফেসবুক থেকে ইউটিউব, প্রথম আলো শিরোনাম কিন্তু হয়েছে যে ডিসি, এসপি, ডিআইজি এখন শুধু হ্যালো ডিআইজি, হ্যালো এসপি, হ্যালো ডিসি এই যে করছে। তাহলে এই নির্বাচনকে আপনি মনে করেন যে চাঁপাইনবাবগঞ্জে নিরপেক্ষ নির্বাচন হবে? এবং প্রধান উপদেষ্টা অফিসের এপিএস যার নাম হচ্ছে সাব্বির, তার বাড়ি হচ্ছে বালিয়াডাঙ্গায়, সে হচ্ছে একটা জামাত ইসলামের 14 গোষ্ঠী তার জামাত ইসলাম করে এবং তার বাড়ির সামনে এখনো একটা কম্বল
পাওয়ার খবর পেয়ে আমি টকশোতে ঢুকছি, এবং এর আগেও সে একটা জিনিসপত্র নিয়ে যে ওই টোটাল ইউনিয়নটাকে মানুষদেরকে দিয়ে টিয়ে ভোটের হচ্ছে লেনদেন করতেছে। তাহলে এই সরকারের নিরপেক্ষতার জন্য তার অফিসটা তো আগে নিরপেক্ষ করতে হবে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান 30শে মে যেদিন মারা যান, সেদিনও বাংলাদেশের বিএনপির অনেকেই বলছিল যে জিয়াউর রহমান মাইনাস টু বিএনপি মাইনাস। কিন্তু এমন একটা খুব অল্পক্ষণের ভিতরে এমন একটা পর্যায়ে আসলো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্টির হাল ধরতে উনি বাধ্য হলেন, এবং উনি প্রথম দিন হালটা ধরেই কিন্তু ওই মাঠে ওনাকে 9টা বছর কিন্তু কাটাতে হয়েছে, তার সংগ্রামী জীবন। আর তার ওই সংগ্রামী জীবনের আমরা ছিলাম তার সৈনিক, এবং তার ওই নেতৃত্বের আমাদেরকে দিয়ে সে কাজ করাতো। আর জিয়াউর রহমানের যে সমস্ত লোকেরা ছিল তাদেরকে নমিনেশন দিয়েই কিন্তু 91 নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে। বেগম খালেদা জিয়ার পা থেকে মাথা পর্যন্ত যে রোগ, এবং পা থেকে মাথা পর্যন্ত যতগুলো রোগের বর্ণনা, ততগুলোই কিন্তু শেখ হাসিনা নির্যাতনের নাম। বেগম খালেদা জিয়ার পা থেকে মাথা পর্যন্ত যে অসুস্থতা, এটাই হচ্ছে বাংলাদেশের রক্তাক্ত বাংলাদেশের ইতিহাস, এটাই হচ্ছে নির্যাতিত বাংলাদেশের ইতিহাস, এইটাই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের নগ্ন থাবার ইতিহাস। অতএব রাজনীতি একদিনের না, আর রাজনীতি একবার ক্ষমতায় যাওয়ার একবার বিরোধী দলে থাকারও হিসাব না। রাজনীতি হচ্ছে দীর্ঘ যুদ্ধে, দীর্ঘ লড়াইয়ে আমি আমার ইনসাফ নিয়ে যুদ্ধ করতে পারছি কিনা, নীতি নিয়ে যুদ্ধ করতে পারছি কিনা, এটাই হচ্ছে দেখার বিষয়। 86-তে জামাত আওয়ামী লীগ একসাথে নির্বাচনে গেছে, আপনারা বাংলাদেশের ইতিহাস কিন্তু তাই বলে। তাহলে 86-তে তখন তারা এই জাতীয় পার্টির দোসর এই জামাত ইসলামী কিন্তু হয়েছে। আবার দেখেন তারা হচ্ছে 88-তে যখন দেখলো বেগম খালেদা যে আন্দোলনের মাঠ টোটালটা নিয়ন্ত্রণ করেছে, তখন এসে নামে মাত্র তারা আন্দোলন করেছে, কোথাও গেছে কোথাও যায়নি, এরকম একটা পরিস্থিতি। আবার দেখেন কত এরা সুবিধাবাদী কি টাইপের। 91-তে তারা 2টা মহিলা এমপি নিয়ে আসলো, আসার সাথে সাথে দেখেন 94 যে আবার বিএনপির বিরুদ্ধে সারাশি আক্রমণ চালালো এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার করে। আবার হাসিনার চাপা খেয়ে দিয়ে ধরো 2001-এ আমাদের সাথে আসলো, এসে যেই 2008 আসলো সাথে সাথে পাল্টি খেয়ে ধরেন আবার ডিজিডিএফআর খপ্পরে চলে গেল। কারণ অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক অনির্বাচিত সরকার থাকলে এরা খুব ফুরফুরা মেজাজে থাকে, এদের একবারে টলপ লাগায়, পারফিউম স্প্রে মেরে এরা একবারে মনে হয় রাষ্ট্রীয় ক্ষমতা আছে। বর্তমান ঠিক যেভাবে আছে দেখেন, চাঁপাইনবাবগঞ্জের নায়েবে আমির লতিফুর রহমান আওয়ামী লীগের সাথে মিলেমিশে 15 বছর চলেছে, প্রকাশ্যে একটি মামলাও তার নাই, সে একদিনের কিন্তু জেল হাজত পর্যন্ত খাটে নাই। সে প্রথমে করলো কি, এইখানে এই সাবমিট যে এপিএস এই আপনার হচ্ছে ইউনূস সরকারের মন্ত্রণালয়ের অফিসের একটা জামাতের ডিসি প্রথমে একটা দিয়ে দিল, তাকে 1.5 বছর রাখার পর একজন ডিসি গেলেন, মাত্র 15 দিন তাকে রেখে রাত 3টার সময় তাকে প্রত্যাহার করে আর একটা জামাত ইসলামের ডিসি ওখানে পাঠানো হচ্ছে। তাহলে তারা যে পুলিং এজেন্ট গুলো দিচ্ছে, তার আগেই এই 1.5 বছরে কিন্তু ডাক্তার যেগুলো হবে, থানা স্বাস্থ্য কমপ্লেক্সে যেগুলো হবে, সব কিন্তু শিবিরের সমর্থক, শিবিরের ক্যাডার। এখনই যদি এই টকশো যদি সরকারের কেউ শোনে, এখনই সাব্বিরের বাসার সামনে রেড দিলে 1 ট্রাক পাবে যেগুলো দিয়ে ভোট কেনার জন্য মাল ম্যাটেরিয়াল সে নিয়ে গেছে। এনসিপি যেটা করছে সেটা তো একটা এনসিপির অভ্যন্তরীণ ব্যাপার, এগুলো তো ধরেন এগুলো চলমান, এগুলো চলতে থাকবে। কিন্তু জাতীয় রাজনীতিতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো বিষয় খুব শোভনীয় না। আপা বলছে, আমিও এই জিনিসটা আবার আমিও আমার জায়গা থেকে বলি, কারণ আমি বহু টকশোতে জেএম কাদেরের ওই বক্তব্যকে নিন্দা জানিয়েছি, এবং জেএম কাদেরের দলকে আমরা প্রকাশ্যে ভারতের এজেন্সি বলেছি আমরা, যে তারা এখানে দিল্লির এজেন্সি নিয়ে রাজনৈতিক দল করছে। তো একই ধরনের কথা আজকে যখন শফিক সাহেবের ব্যাপারে এসছে, এটা খুবই নিন্দনীয় ব্যাপার যে উনি কি কথা বলেছেন এটা উনি 4 মাস পরে কিংবা 5 মাস পরে জানাচ্ছেন। আবার হচ্ছে যে উনি বলছেন আবার এটা যে ওনাকে গোপন রাখতে বলা হয়েছিল, তো গোপন রাখতে বলা হয়েছিল, এখন উনি কথা বলছেন, তাহলে কি কথা হচ্ছে সেগুলো কিন্তু আমরা জানতে পারছি না, সেগুলো পরিষ্কার না। তার মানে হচ্ছে উনি যতটুকু বলতে চাইছেন ততটুকুই বলছেন। আমরা বারবার এইখানকার পুরনো রাজনৈতিক দলগুলোকে বারবার আমরা যে অনুরোধ করেছি যে দিল্লির সাথে নেগোসিয়েশন করে ক্ষমতায় যাওয়ার যে পুরনো হাসিনা স্টাইল, এইখান থেকে আপনারা বেরিয়ে আসেন। দিল্লি একটা পার্শ্ববর্তী রাষ্ট্র, তাদের সাথে আমাদের একটা মর্যাদা ভিত্তিক সম্পর্ক তৈরি হবে, সেই সম্পর্ক আমরা রাখবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবং এটার জন্য আমি বলবো যে দলমতের ঊর্ধ্বে উঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দুজনেই ধরেন বিএনপির বাইরে এখন তাদেরকে ভাবতে হবে, দুজনেই পরলোক গমন করেছেন, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন। কিন্তু তারা যে পথে হেঁটেছেন, যেভাবে মর্যাদা নিয়ে এই পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বাংলাদেশকে সামনে রেখে যেভাবে হেঁটেছেন, সেই পথে আমাদের হাঁটতে হবে, সেই পথে আমরা হাঁটি। আওয়ামী লীগকে যেভাবে আশ্রয় দেওয়ার যে বক্তব্য এসছে,
এবং জামাতের আমির যেভাবে ইন্ডিয়ান কূটনীতিকের সাথে গোপন বৈঠক করে পরবর্তীতে এসে প্রকাশ করেছেন, এগুলো সবই জাতীয় পার্টি সিনড্রোম মনে হয়। মানে জামাতকে এখন অনেকটা ইসলামী জাতীয় পার্টি টাইপ মনে হচ্ছে। তো এইটা তো মানে এনসিপির দিক থেকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ নেই। এনসিপির কোনো নেতা যদি দেনও সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিংবা আমি পরিষ্কারভাবে বুঝি যে এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের আমাদের যে আকাঙ্ক্ষা সেই এবং জুলাই গণ অভ্যুত্থানের মানে অগ্নিগর্ভ থেকে এনসিপির জন্ম এবং এটার একটা আলাদা আকাঙ্ক্ষা আছে। জুলাইতে আমরা যখন রাস্তায় নেমেছিলাম আমাদের সামনে প্রধানত 2-3টা জায়গা ছিল। প্রধান জায়গাটা কি, একটা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলছিল, পাশাপাশি একটা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমরা আমাদের ভূখণ্ডকে রক্ষা করার জন্য লড়ছিলাম। এই জন্য আপনি বহু জায়গায় দেখবেন যে আমরা যেমন খুনি হাসিনার পতন চেয়েছি, পাশাপাশি দিল্লি না ঢাকা স্লোগানও দিয়েছি। তার মানে এই লড়াইটা আমাদের জন্য প্যারালাল ছিল। এখন ওই গোষ্ঠীর পারপাস এই ভূখণ্ডে যারাই করতে চাইবে তাদেরকে এই মানে এই জুলাইয়ের যে ছাত্র জনতা তাদেরকে মোকাবেলা করতে হবে। মানে এটা আনচেক ছেড়ে দেওয়া হবে না। মানে আপনি চাইলে এখানে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন না, চাইলে এখানে ধরেন আওয়ামী লীগকে কিন্তু প্রশ্ন তো থেকেই গেল, একই জোটে থেকে তাহলে আসলে কিভাবে তারা না, এইটা আমরা ধরেন আমাদের মানে একটা নির্বাচনী সমঝোতা হয়েছে এবং এটা আমরা বিরোধিতা করছি। আমি তীব্রভাবে এটা নিন্দা জানালাম এবং এটা নিয়ে আমরা কথা বলবো, অবশ্যই আমরা এটা নিয়ে কথা বলবো। তাদেরকে এই জায়গাগুলোকে খুব পরিষ্কার করতে হবে এবং এই জোট প্রয়োজনে আমরা এনসিপিকে চাপ দিব যে প্রয়োজনে তারা জোট ছেড়ে দিবে। মানে একটা নির্বাচন হারা কিংবা একটা নির্বাচন না করার মধ্য দিয়ে রাজনীতি শেষ হয়ে যায় না, কিন্তু আপনি ধরেন দিল্লির গোলামি করার মধ্য দিয়ে বাংলাদেশে বহু মানুষের রাজনীতি শেষ হয়ে গেছে, আরো শেষ হবে। সো ওইটা কোনোভাবেই মানে ওইখানে হচ্ছে গিয়ে রেড লাইন, ওটা ক্রস করা যাবে না, ওটা রেড লাইন, ওটা ক্রস করার কোনো সুযোগ নেই। নিয়ে আসার শৃঙ্খলা যেমন ছিল না রুবিন ফারহানাকে নিয়ে আসার, এবং আমাদের উপরে পোস্ট দেওয়ার শৃঙ্খলাটা ছিল না, তবে সে যখন দলের একটা কেন্দ্র নমিনেশন দেওয়ার পর সেইটাকে যখন না মানবে তখন অন্তত কোথাও না কোথাও শৃঙ্খলা তো শেখাতে হবে তাকে। তো দল শৃঙ্খলা শেখানোর জন্যই দলের গঠনতান্ত্রিক নিয়ম মাফিকই তাকে হচ্ছে সেটা করেছে। এখন আপনি বলতে পারেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন না করে আগের দিন পরের দিন 7 দিন, সেটা আপনার সাথে আমি একমত যে ওই দিনে না করে অন্য দিনে করলে হতো কি একটা কিছু হতো, এরকম ব্যাপার, সেটা ঠিক আছে যে একদিনের জন্য তার খুব বেশি কিছু হতো না আর 2 দিনের জন্য খুব বেশি কিছু হতো না। টকশো মাতানো এক জিনিস, রাজপথে লড়াকুলো সৈনিক হওয়া কিন্তু আর এক জিনিস। আমরা এরশাদ বিরোধী আন্দোলন করছি, হাসিনা বিরোধী 15 বছর আন্দোলন করছি, এখনো যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত। এবং বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদ শুধু না, যে কোনো প্রহসনের পাতানো নির্বাচনের বিপক্ষেও আমাদের অবস্থান স্পষ্ট। আমার অবস্থান স্পষ্ট ব্যক্তি বাংলাদেশের নাগরিক হিসেবে, শুধু দলের সদস্য সমর্থক না। আজকে বাংলাদেশ তো তালেবানের রাষ্ট্র বানানোর যে প্রক্রিয়াটা চলছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন মোল্লা নূর আহমেদ নূর মানে মোল্লা জাওয়ান নামে এক তালেবান নেতা, সে শীর্ষ নেতা তালেবানের, সে বাংলাদেশে এসছে। উনি যে বাংলাদেশে এসছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেটা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অনুমতি কি সরকারের কোনো অনুমতি ব্যতিরেকে কিন্তু উনি এসছেন। তারপরে যখন সরকার জানতে পারছে তখন ওনাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। তাহলে বাংলাদেশে বিএনপি সময় কোনো তালেবান নেতা আসছে এরকম কিন্তু কোনো ঘটেনি। তাহলে এই দেখেন এইবারের তারা কি ঘটলো। সবচেয়ে দুঃখজনক, আওয়ামী লীগ সরকারের আমলে এনএসআই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি দূতাবাস এবং হচ্ছে সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন, উনি জামাতের বাংলাদেশের ঢাকার 2 নম্বর সিটের জামাত মনোনীত পদপ্রার্থী। তাহলে আপনি অবস্থাটা বুঝেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন কারা আওয়ামী লীগ থাকা অবস্থায় করেছে, আবার আওয়ামী লীগ চলে যাওয়ার পর দলের নমিনেশন দিয়ে কে পুনর্বাসিত করছে। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা আজকে আমাদের সঙ্গে একটু বলা যাবে না। জি, আর একটা কিছু ছিল, দেখেন জামাতের ওই নায়েবে আমির সে বিচার বিক্রি করছে জামাত অফিস থেকে, সালিশ বিক্রি করছে, ইচ্ছা মতো ধরাচ্ছে, পয়সা নিয়ে ছাড়াচ্ছে, এবং এই প্রশাসনের নাকের ডগা দিয়ে যেভাবে কথাগুলো বলল। এই তথ্যের কি কোনো প্রমাণ দিতে পারেন? কেন? তার নিজের কণ্ঠ তো আসছে ইউটিউবে, তার কণ্ঠ নিজে তো আসছে, ও তো অস্বীকার করতে পারবে না। এর আগে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রিন্সিপাল একটা জামাতের গুমের সাথে জড়িত, তাকে পয়সা খেয়ে সে ওই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে পুনর্বাসন করার জন্য গেছিল, সেটাও কিন্তু ফেসবুকে আসছে। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে ভর্তির জন্য সে রিকমেন্ডেশন করে ভিসিকে দিছিল, সেই রিকমেন্ডেশন সহ কিন্তু ফেসবুকে আসছিল। ইনি তো ঐতিহাসিক একটা ফ্রডিং কার্যক্রমের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত, এবং এই ফ্রড কার্যক্রমের সাথে জড়িত যার কারণে সে কোনো তোয়াক্কা কিছু করে না, সারাক্ষণ শুধু এসপি অফিস, ডিসি অফিস আর থানা, এই 3টা হচ্ছে তার কর্মক্ষেত্র। আর ওইভাবে সে মক্কেল খুঁজে খুঁজে বেড়ায়, কোথায় থানা, কোর্ট, কাচারি।
তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করলে তার কাছে একবারে সকল প্রকার নিশ্চয়তা পাওয়া যাবে। তাহলে এই সরকার কি চাচ্ছে, জামাত কি চাচ্ছে, এনসিপি জোটের রহস্য কি, এইটা বাংলাদেশের মানুষ স্পষ্ট করে সরকারের কাছ থেকে জানতে চায়। এনসিপির কেন্দ্রীয় 3 জন নেতা আছে, তাদের কাছ থেকে আমরা জানতে চাই, এবং জামাত ইসলামের কাছে আমরা জানতে চাই।